তেই জেকের ঘরে যায় আর দরজা নক করে ঘরে ঢোকার জন্য। আর তখন জেকে দরজা খুলে আর বলে, এই আপনি এখানে কি করছেন? আপনার এখানে কোনো জায়গা নেই, যান এখান থেকে। আমার আপনাকে নিজের ঘরে দেখার কোনো ইচ্ছে নেই, লিটারালি আমার কোনো ইচ্ছে নেই। আপনি প্লিজ বেরিয়ে যান। আপনি মাফিয়া বলে সবসময় যে আপনার জোর চলবে এরকম কিছু নেই, বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। জেকের এরকম কথা শুনে তেয়ের একটু কষ্ট তো হয়, কিন্তু তেও হাল ছায় না। তেই জেকে ঘুরিয়ে বলে, এই শোনো, এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, তাই এটা আমার অধিকার। আর আমি তো এই ঘরেই থাকবো, আর তোমার মা বাবাও আমাকে এই ঘরেই থাকতে বলেছে। তো তুমি আমাকে এখান থেকে কোথাও তাড়িয়ে দিতে পারো না। এটা তোমার মা বাবাকে অসম্মান করা হবে, আর তুমি এটা করতে পারো না। সো আমি এখানেই থাকবো, আর এটাই আমার লাস্ট কথা। তো বাস, আর কিছু যেন আমি না শুনি। হোয়াট দ্য ফাউ কথা! মা বাবা এসব কথা বলেছে তোমাকে? লাইক সিরিয়াসলি মা বাবা এসব বলেছে? মা বাবা কি জানে না যে আমি তোমাকে পছন্দ করি না? তাহলে পরে কেন? মম ড্যাড তোমরা কোথায়? একটু এখানে আসবে? তোমরা কি বলেছো কিনতে ইয়ংকে এখানে থাকতে? প্লিজ এসো। আহারে বাবারে, তোরা কি শান্তিতে আমাকে একটু থাকতেও দিবি না? তোর বাবা খাচ্ছিল আর এক্ষুনি তোকে আসতে হলো। আচ্ছা ঠিক আছে, কি বল, কি বলবি? মম ড্যাড এই কিনতে ইয়ং কি বলছে যে তোমরা নাকি ওকে আমার ঘরে থাকতে বলেছো। মম ড্যাড তোমরা তো জানো যে প্রত্যেক দিন আমি ইউনিভার্সিটি থেকে এসে বলতাম যে ওই কিনতে ইয়ংকে আমি কতটা ঘৃণা করি। তাহলে পরেও তোমরা কি করে এটা করতে পারলে? তোমরা তো জানো যে আমি এই বিয়েটা ইচ্ছা করে করিনি। তোমরা সব জানার পরেও কেন ওকে আমার ঘরেই থাকতে বললে? কেন? তোমরা জানো যে আমি অপছন্দ যেটাই করি সেটার সাথে থাকতে, সেটার কথা ভাবতেও আমার পছন্দ না। তাহলে এটা তোমরা করতে পারলে? হ্যাঁ, আমরাই বলেছি তেই মামনিকে তোমার ঘরে থাকতে, কারণ তুমি মানো আর না মানো চাকুক, তেই তোমার বৈধ স্ত্রী, আর নিজের স্ত্রীকে নিজের ঘরে থাকা থেকে তুমি আটকাতে পারো না। আর তার জন্য তুমি এখন কিছু চাইলেও করতে পারবে না, আর আমরা করতে দেবো না, কেননা তেই মামনির অধিকার আছে তোমার ঘরে থাকা, আর তুমি এটা আটকাতে পারবে না। আর জাঙ্কুক, এটাই আমাদের শেষ কথা। তুই চাইলে পরেও আমরা এটা পাল্টাতে পারবো না, আর তুই না চাইতে হলেও তোকে তেই মামুনির সাথেই থাকতে হবে। আর তুই কি চাস আমাদের কথা অমান্য করতে? যদি চাস তাহলে পরে তেই মামুনির সাথে তুই না থাকতেই পারিস, একবার ভেবে দেখ। তারপর আর জাঙ্কুক ওখান থেকে না খেয়ে মা বাবার উপরে রাগ দেখিয়ে রেগে মেগে নিজের রুমে চলে যায়। আর তেও তার পিছনে পিছনে যায়। আর এদিকে জিন আর আরেম খাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে যায়, কেননা জিন আর আরেম জানে যে জাঙ্কুকের রাগ হলে জাঙ্কুক কোনোদিনও খায় না, শত জোর করলেও। তার জন্য জোর করে কোনো লাভ হবে না, তাই জিন আর আরেম আর জোর করেনি জাঙ্কুককে। সকালবেলায় তেই ঘুম থেকে উঠে জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট রেডি করে। আর জাঙ্কুক ঘুম থেকে ওঠার পর তে জাঙ্কুককে বলে ব্রেকফাস্ট করে নিতে। আর তখন জাঙ্কুক, মা তুমি কোথায়? আরে আপনি আপনি এখানে কি করছেন? আর আপনার হাতে সব কি? এগুলো আমার সামনে কেন নিয়ে এসেছেন? এটা কি দেখতে পাচ্ছ না? তুমি কালকে রাতে রাগ দেখিয়ে প্রথমে তো কিছু খেলে না, আর হয়তো আঙ্কেল আন্টি জানতেন যে তুমি কিছু খাবে না, ওই জন্যই হয়তো আঙ্কেল আন্টি তোমাকে আর ডাকেনি। তার জন্য কালকে তুমি খাওনি বলে আমিও খাইনি। সো তার জন্যই আজকে আমি সকালবেলা তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এবার এটা তোমাকে খেতে হবে, কেননা বেশিক্ষণ না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করতে পারে, বুঝেছো? এবার এগুলো বেশি বকবক না করে খেয়ে নাও। ন্যাকামি করছেন, পতিব্রতা বেশি ধর্ম দেখাচ্ছেন, এসব দেখানোর কোনো দরকার নেই। আপনি এত কিছু জানেন আর এটুকু জানেন না যে আমি ঠিক যখন টাইম হয় তখনই খেয়ে নিই। আমাকে এত ন্যাকামো দেখানো পছন্দ করি না আমি। আপনার মতো আমি বড় মাফিয়া কুইন না হই, মানে মাফিয়া কিং না হই, কিন্তু আমার সেলফ রেসপেক্ট আছে, যেটাকে আমি ডাউন করি না কারোর কাছে। আর আমি এসব খেতে এত ন্যাকামো দেখতে পছন্দ করি না, আর এসব খেতেও আমি পছন্দ করি না। আর
আমি আমার মায়ের হাতে রান্না ছাড়া কারোর হাতে রান্না খাইও না। এটাকে চুপচাপ নিয়ে যান। আর কে বলেছিল আপনাকে খেতে? কে মানা করেছিল? কেউ তো করেনি। আপনি যেহেতু যখন না খেয়েছেন তখন না খেয়েই থাকুন। আমার খাওয়ার ঠিক নেই, আমি না খেতেও পারি, সেটা আমার ব্যাপার। আপনি আপনার চরকায় তেল দিন, তাহলেই হবে। ন্যাকামও করিনি আর আপনার সেলফ রেসপেক্টকে ডাউনও করিনি। আর এটা আপনার কিরকম সেলফ রেসপেক্ট, যেটাতে অন্যকে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে? আমি পতিব্রতা ধর্ম পালনের জন্য এটা করিনি। আমি তোমার খাওয়ারটা ঠিক মতো যাতে হয় সেই জন্য এটা করেছি। এতে যদি তোমার খারাপ লাগে সেটা আমার কিছু করার নেই। সরি জাঙ্কুক, বাট তোমাকে এটা খেতে হবে। তুমি যদি এখন এটা না খাও তাহলে পরে আজকে সারা দিন তুমি কিছু খেতে পারবে না। আর যদি ভাবো যে তুমি বাইরে খাবে তো আমার বডিগার্ডরা তোমার সাথে যাবে। আর তুমি যে যে রেস্টুরেন্টে গিয়ে খাবে, খাওয়ার কথা ভাববে, সেই রেস্টুরেন্টে তোমার খাওয়া বন্ধ করে দেবে। তো এবার ভেবে দেখো যে তুমি আমার হাতে এই রান্না খাবে নাকি সারাদিন না খেয়ে থাকবে, যেটা তুমি প্রেফার করবে। আর আন্টি আমাকে বলেছিল যে তোমার জন্য রান্না করতে। এবার তুমি ভেবে দেখো কি করবে। জাঙ্কুক বেশি কিছু না বলে তের কথা শুনে চুপ করে খাবারটা খেয়ে নেয় আর রাগ দেখিয়ে রেডি হয়ে বেরিয়ে যায় নিজেদের বন্ধুর বাড়িতে। আর এদিকে তেই নিচে নেমে এসে জিনের কাছে যায় আর বলে, সরি মা, আমাকে এটা করতেই হলো। জাঙ্কুক যদি না খেয়ে যেত তাহলে পরে হয়তো ওর শরীর খারাপ হতো। তার জন্যই আমি ওর কথা ভেবে এটা করেছি। সরি, আপনার যদি খারাপ লেগে থাকে। আমি এটা করতে চাইনি, কিন্তু ও আমাকে বাধ্য করেছিল। না রে মা, সরি বলার কিছু নেই। আমি জানি যে তুই যা করেছিস সেটা জাঙ্কুকের ভালোর জন্য। আচ্ছা ঠিক আছে, তুই এবার খেয়ে নে। তুইও তো না খেয়ে আছিস, বল যা। দেখতে দেখতে অনেক কটা দিন কেটে যায়। আস্তে আস্তে জাঙ্কুকও আরও রাগী আর রুড হতে থাকে তেয়ের প্রতি। প্রত্যেক পদে পদে তেকে অপমান করত। বাইরের লোকের সামনেও তেকে অপমান করতে ছাড়তো না। স্ত্রীর পরিচয় তো দেওয়া দূরের কথা। তেয়েরও মনে প্রত্যেক পদে পদে কষ্ট হতো। রাত্রেবেলায় বালিশে মুখ গুজে কাঁদতো, কিন্তু নিজের দুঃখটা প্রকাশ করতো না। তের মা বাবাও বলেছিল তেকে যে ফিরে আসতে, কিন্তু তে বলেছিল যে সে ফিরবে না জাঙ্কুককে ছেড়ে। জাঙ্কুকের মা বাবাও জাঙ্কুককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এভাবেই দেখতে দেখতে একদিন তে রান্নাঘরে কাজ করছিল আর হঠাৎ জাঙ্কুক আসে আর বলে, এই কে আছো? আমাকে এক কাপ কফি দাও তো, অনেক টায়ার্ড ফিল করছি আর পারছি না। মম, এক কাপ কফি দাও প্লিজ। জাঙ্কুকের এভাবে ক্লান্ত গলায় কফি চাওয়াতে তের কি যেন একটা মনে হয়, আর তে নিজেই কফি বানিয়ে জাঙ্কুকের কাছে নিয়ে যায়। জাঙ্কুকের কাছে যখন তে কফি ছিল তখন তের পায়ে হোঁচট লেগে তে পড়ে যায় আর তের মাথাটা টেবিলে লেগে কেটে যায় আর জাঙ্কুকের শার্টে পুরো কফিটা পড়ে যায়। আর জাঙ্কুক তখন রেগে উঠে বলে, এই, যখন কিছু করতে পারেন না তখন আপনাকে বানাতে কে বলেছিল? আমি কি আপনার কাছে চেয়েছি কফিটা? আমি তো আমার মায়ের কাছে চেয়েছি। আপনি কি আমার মা হন? না মানে আগর দালালি করে সবকিছু করতে কেন চান? আপনাকে কে বলেছিল করতে? দিলেন তো আমার শার্টটা খারাপ করে। আমার একটা কাজ ছিল, এবার আমি যদি কাজে না যাই সেই কাজটা আমার হাত ছাড়া হয়ে যাবে। আর সেই জন্য কে দায়ী থাকবে বলুন তো? আপনি নিজে। আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কে বলেছিল আপনাকে দিতে? যত সব ন্যাকামি। পুড়ে যাওয়ার অ্যাক্টিং করে এবার সিম্প্যাথি আদায় করতে চাইছেন না মা বাবার কাছ থেকে, আর আমাকে বকা খাওয়াতে চাইছেন মা বাবার কাছে, তাই তো? আর কত খারাপ করবেন আমাকে আমার মা বাবার কাছে, একটু বলতে পারেন? পড়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা লেগে তের মাথায় অনেকটাই কেটে যায় আর সেখান থেকে অনেক রক্তও পড়ে। আর জাঙ্কুক সেদিকে খেয়াল না করে তেকে এত কিছু বলে দেয়। তে আর নিজেকে সামলাতে না পেরে কান্না করে বসে। তের চোখে জল দেখেও জাঙ্কুক চুপ হয় না, তাকে আরও কথা শোনায়। আর তখন তের কান্নার আওয়াজ আর জাঙ্কুকের চিৎকারে জাঙ্কুকের মা বাবা ছুটে আসে। আর তখন জাঙ্কুকের মা বাবা তের এই অবস্থা দেখে তেকে মাটি থেকে তোলে আর বলে, জাঙ্কুক তুই কি পাগল? তুই কি মানুষ? তে পড়ে গিয়ে এতটা কেটে গেছে আর ওখান থেকে ওর অত রক্ত পড়ছে, ও কান্না করছে আজকে প্রথমবার। আর তুই
ছড়াচ্ছিস ওকে? মানে তুই কি, তোর এদিকে খেয়াল নেই যে ওর কেটে গেছে ওখানে? তুই ওকে এত কথা শোনাচ্ছিস? ছি, তুই কি সত্যি মানুষ জাঙ্কুক? আমার মনে হয় না তুই কি আমার সন্তান। তুই একবার কথা বলার সময় খেয়াল তো করবি যে ওর কি হয়েছে না হয়েছে। ও এটাতেও কি ন্যাকামি করছে? রক্তটাও কি ন্যাকামি? জিনের এমন কথাতে জাংকুকের হুঁশ ফেরে, আর জাংকুক তখন দেখে যে তেয়ের মাথা থেকে সত্যি অনেক রক্ত পড়ছে। জাংকুক যখন ভয় পেয়ে তেয়ের কাছে যায় তখন তে রেগে বলে ওঠে, বাস জিয়ন জাংকুক, বাস, অনেক হয়েছে। অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তুচ্ছ তাচ্ছিন্ন করেছেন, পদে পদে ছোট করেছেন, প্রত্যেক রাতে কাট দিয়েছেন আমাকে। এত কষ্ট তো কেউ, কোনো শত্রু কেউ দেয় না। এত ঘৃণা কি করে আসে? কেন মাফিয়াদের কি ভালোবাসা, প্রেম, অনুভূতি, সংসার, বিয়ে, স্বামী এসব থাকতে নেই, করতে নেই? কেন মাফিয়াদের কি মন থাকে না? এত অপমান আমাকে, এত এত হিংসে তো আমার কোনো শত্রুরাও আমাকে কোনোদিনও করেনি। আর জানেন, আপনাকে জীবনে প্রথম ভালোবেসেছিলাম আমার পরিবারের পরে। তার জন্য এত অপমান সহ্য করে এতদিন থেকে গিয়েছিলাম, কিন্তু আর পারছি না। আজকে আপনি নিজে সব সীমা ত্যাগ করে দিলেন। এটা আমার মাথা কাটাটা, আমার আপনার গায়ে কফি ফেলাটা, এটা আপনার কাছে ন্যাকামি মনে হচ্ছে? এত খারাপ ভাবেন আমাকে আপনি? কেন, কি করেছি আমি বলতে পারেন? কিসের শত্রুতা আছে আপনার সাথে আমার? হ্যাঁ, আমি হয়তো আপনাকে হতকারিতার সিদ্ধান্তে জোর করে বিয়ে করেছিলাম। আপনি বলতে পারতেন ভালো করে, আমি আপনাকে টাইম দিতাম, আপনি আমাকে টাইম দিতেন। কিন্তু আপনি আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, পাশবিক আচরণ করেছেন, যেটা কোনো শত্রুও শত্রুর সাথে করে না। আর না, এই মাফিয়া কুইনকে গোটা শহর, দেশের লোক ভয় পায়, আর আপনি তাকে কষ্ট দিয়েছেন। আপনি একবার ভাবেননি যে মাফিয়া কুইন চাইলে পরে আপনার কত বড় ক্ষতি করতে পারে? কেন করেনি বলুন তো? কেননা ভালোবাসি আপনাকে, তার জন্য। আর আপনি একবার আমার কথা ভাবলেন না? সব সময় সবার সামনে ছোট করতেন আমাকে। পারতেন, কোনোদিনও মুখ ফুটে কিচ্ছু বলিনি। আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আর আপনার মা বাবার মুখ চেয়ে এই বাড়িতে থেকে গেছি। আমার মা বাবা অনেকবার বলেছে আমাকে চলে যেতে, কিন্তু আমি শুনিনি। কিন্তু আর না, এবার আমি এখান থেকে চলে যাব, আর আমি এখানে থাকবো না, আর আমি আপনার কাছে থাকবো না। আমার সেলফ রেসপেক্ট ডাউন করে এতদিন আপনার কাছে ছিলাম, আর না, আর না। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো সাইন করে, আপনি সেটাতে সাইন করে নিয়েন। আর আপনি ভুল বলেছেন, আমি আপনাকে আপনার পরিবারের কাছ থেকে সরিয়ে নিইনি। আপনি নিজে আপনার কাজের জন্য নিজের পরিবারের কাছ থেকে পদে পদে সরে যাচ্ছেন। আপনার এই রাগ, এই জেদ, এগুলোই আপনাকে আপনার পরিবারের থেকে আস্তে আস্তে দূর করে দিচ্ছে। আন্টি আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনার রাগ আর জেদের জন্য আন্টি কখনো আপনাকে কিছু বলতে পারে না। একবার এগুলো ভেবে দেখুন, আপনার কোথায় কোথায় ভুল আছে আপনার চোখে আঙুল দিয়ে নিজেই বুঝে যাবে। বলেই তে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর জাংকুক সোফায় বসে পড়ে। আর জিন আর আরেম তখন বলে, বাহ জাংকুক বাহ, এতদিন জানিস, আমি ভাবতাম যে তোর এই রাগ জেদকে হয়তো তে মামুনি শান্ত করে দেবে নিজের ভালোবাসা দিয়ে। আমরা তো পারিনি তার জন্য, কিন্তু আমরা ভুল ছিলাম রে। তুই তে মামুনিকেও শেষকালে ভুল বুঝে সেই বাড়ি ছাড়া করলি বল। আর কিছু বলার নেই। আরেম চলো, তুই বুঝবি না জাংকুক, পরে বুঝবি, যখন সব শেষ হয়ে যাবে তখন বুঝবি হয়তো। হ্যাঁ জাঙ্কুক, তেই মামুনি একবার ভেবে দেখ যে তেই মামুনি এত বড় মাফিয়া হওয়া সত্ত্বেও কেন তোর কাছে থেকে গেল? তোকে ভালো না বাসলে কেন এবার তোর কাছে থাকবে? এগুলো ভাবতে পারতি একবার। তেই মামুনির ভালোবাসাটা তুইও বুঝলি না। যাক, চলে গেছে যখন আর তো আটকাতে পারবো না। কথাতেই বলে, গায়ের গয়না আর বাড়ির বউ একবার চলে গেলে ফিরিয়ে আনাটা অনেক
অনেক কঠিন। আর কিছু বলার নেই রে। আমি তোর জায়গায় থাকলে পরে একবার বোঝার চেষ্টা করতাম। যাই হোক, যা, কি কাজে যাচ্ছিলি? তোর তো এতে কোনো ভূক্ষেপই থাকবে না নিশ্চয়, যা। এভাবে আস্তে আস্তে সবাই জাঙ্কুককে ছেড়ে চলে যায় আর জাঙ্কুক একা হয়ে পড়ে। আর এরকম করে 1 সপ্তাহ কেটে যায়। জাঙ্কুক এই 1 সপ্তাহে অনেকটাই বুঝতে পেরেছে যে তেই জাঙ্কুককে কতটা ভালোবাসতো। আর জাঙ্কুক ঠিক করে যে সে তেইকে আনবে ফিরিয়ে। তার জন্য নিজের মা বাবার কাছে কথা বলেই নিয়ে। মা আমি জাঙ্কুক, যা। এতদিনে যে তুই নিজের ভালোবাসাটাকে বুঝতে পেরেছিস সেটাই তো অনেক বড় কথা, বল। আর কেন ক্ষমা করবে না তেই মামুনি তোকে? তেই মামুনি ওরকম নয় তোকে ক্ষমা করবে না, দেখিস তেই মামুনি তোকে ঠিক ক্ষমা করবে। কেবল তুই নিজের ভুলটা স্বীকার করিস, এখন যেমন করলি, দেখবি ঠিক সব ভুল ভুলে আবার সব ঠিক হয়ে যাবে, যা। তারপর জাঙ্কুক তেদের বাড়ি চলে যায় আর তেদের বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। অনেক ডাকাডাকির পরেও তে বাড়ি থেকে বেরোয় না। তখন জাঙ্কুক আরও জোরে জোরে ডাকতে থাকে। এটা শুনে তের মা বাবা আর তে বেরিয়ে আসে। আর তখন তে বলে, এসব কি সব অসভ্যতামি? হ্যাঁ, বাড়ির সামনে এসে এরকম করে চেঁচাচ্ছেন কেন? যখন দেখছেন কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তখন এরকম করে চেঁচানোটা কোন ধরনের সভ্যতার মধ্যে পড়ে একটু বলতে পারেন আপনি? এসব কি? নাকি ইচ্ছা করে করছেন যাতে আমাদের অসম্মান হয়? যান এখান থেকে, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি একবার আমাকে অপমান করে আপনার পোষায়নি, এবার বাড়ি বয়ে এসে অপমান করতে এসেছেন। আর কত অপমান করবেন? আপনার ডিভোর্স পেপারের কথা বলতে এসেছেন তো, বুঝেছি। আপনি পেয়ে যাবেন ডিভোর্স পেপার, আপনাকে বেশি দিন ওয়েট করতে হবে না। আপনি এখন চলে যান। এখন দিতে পারবো না ডিভোর্স পেপার, আমি রেডি করতে দিয়েছি, চলে এলেই পাঠিয়ে দেব। আপনি এখন যেতে পারেন। শাট আপ, জাস্ট শাট আপ। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে অনেক সুযোগ দিয়েছি, কোনো সুযোগই আপনি বুঝতে চাননি। এখন কেন তাহলে? আর না, আপনার আর কোনো কথা আমি শুনতে পারবো না। চলে যান এখান থেকে, চলে যান, সারা জীবনের জন্য চলে যান। ওকে চলে যেতে বলো, তোমরা ওকে চলে যেতে বলো। মা বাবা, ওনাকে আমি নিজের চোখের সামনে আর একটুও দেখতে চাই না। কান্না করিস না মা, কান্না করিস না। তুই অন্তত কান্না করিস না। তুই কান্না করলে যে আমরাও ভেঙে পড়বো। সুবিনি, তুমি বলো না জাঙ্কুককে এখান থেকে চলে যেতে, যখন তেই মামুনি বলছে। আমার মেয়েটাকে আর কান্না করিও না তোমরা। জাঙ্কুক প্লিজ, তুমি চলে যাও। এত কষ্ট দিয়েও কি তোমার আশ মেটেনি? আরো কষ্ট দেবে? কেন দিলে এত কষ্ট? আমার মেয়েটাকে কি দোষ করেছিল আমার মেয়েটা, একটু বলতে পারো? ও তো নির্দোষ ছিল না, তাহলে কেন তুমি এত কষ্ট দিলে ওকে? কি পাপ ওর, কি দোষ? এতটা রুড না হলেও পারতে তুমি, একটু নরম হয়ে বুঝতে পারতে আমার মেয়ের মনটা। আমার মেয়ে এতটাও খারাপ নয়, মাফিয়া কুইন বলেও এতটাও পাথর নয়। কেন মাফিয়া কুইন হয়েছে তুমি জানো? কিসের জন্য হয়েছে জানো? না জেনে না বুঝে আমার মেয়েটাকে এত বড় শাস্তি দিতেও তোমার বুক কাঁপলো না, বাঁধলো না তোমার বিবেকে? ছাড়ো, তোমাকে আর কি বলবো। চলে যাও, আমার মেয়ে যখন বলছে তখন চলে যাও। চল মা, চল ভেতরে, চল বাড়ি। আচ্ছা শুনবে? তাহলে শোনো। আজ থেকে 5 বছর আগে তেই তখন স্কুলের লাস্ট ইয়ারে পড়ে। তখন আমার একটা নয় 2টো মেয়ে ছিল, বড় মেয়ে জিমিন আর ছোট মেয়ে তেই। তেইকে সবাই অনেক আদর করতো, আর তে সব থেকে বেশি ভালোবাসতো জিমিন, মানে আমার বড় মেয়েকে। আর আমার বড় মেয়ে তেয়ের মতনই অনেক বড় মাফিয়া কুইন ছিল। তেয়ের মাফিয়া কুইন হওয়ার কোনো ইচ্ছে ছিল না, ও এসব থেকে দূরেই থাকতো, কিন্তু নিজের দিদিকে ও অনেক বেশি ভালোবাসতো। যখন তের লাস্ট এক্সাম ছিল, তখন জিমিন একটা ছেলে, তার নাম সুগা, অনাথ ছেলে ছিল, তাকে
ভালোবেসে ফেলে। আর তখন তে আর জিমিনের মধ্যে কথাবার্তা হয়। আমরা তখন গিয়ে সেটা শুনে ফেলি, আর সুগা আর জিমিনের বিয়ে ঠিক করা হয়। জিমিনের মাফিয়া কুইন হওয়াতে অনেক শত্রু ছিল। তখন জিমিন একদিন সুগার সাথে ক্যাফেতে কথা বলতে চায়, আর সেদিনই ছিল হয়তো আমাদের জীবনের সব থেকে বড় খারাপ দিন, দুর্ভাগ্যের দিন। সেদিনই আমার মেয়েটা আমার বুক ছেড়ে চলে যায়। সব থেকে বড় মাফিয়া কিম সোবিনের একমাত্র বড় মেয়ে কিম জিমিন, মাফিয়া কুইন, মাফিয়া ওয়ার্ল্ডের সব থেকে বড় নাম। আর তার বাবা কিম সোবিন, দুজনাতে মিলে রাজত্ব করত মাফিয়া ওয়ার্ল্ডে। ছোট থেকে বড় সবাই ভয় পেত, কিন্তু তারা খারাপের জন্য না, ভালোর জন্য লড়াই করত, সবার ভালো করত। এমনই একদিন জিমিন একটা মিশনে যায়, আর তখনই জিমিনের দেখা হয় তার প্রথম আর শেষ ভালোবাসা সুগার সাথে। মানে আমার নাম মিন ইয়ুঙ্গি সুগা, আর আমি এখানেই থাকি। আসলে আমি এখানে একটা পার্ট টাইম জব করি তার জন্য। আর এখানে আমাকে একজন ডেকেছিল একটা ডেলিভারি নিয়ে, তার জন্য এসেছিলাম, না তো আসতাম না। সরি ম্যাম, আমি কি এখানে এসে ভুল করেছি? আমার কি এখানে আসা উচিত হয়নি? না, এখানে আসা আপনার উচিত হয়নি, কারণ এখানে আসার আগে এখানে কি হয় সেগুলো জানাটা আগে দরকার ছিল আপনার। আর আপনি না জেনে না বুঝে এখানে চলে এসেছেন, কোনো ক্ষতি হলে কি হতো বলুন তো? আচ্ছা ঠিক আছে, এসেছেন যখন তখন তাড়াতাড়ি চলে যান, না তো ক্ষতি হয়ে যেতে পারে আপনার। আর এটা আসতে জিমিন আর সুগার মধ্যে দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। জিমিন একদিন হঠাৎ দুম করে বলে দেয় যে সে মাফিয়া কুইন, আর সুগাও নিজের আসল সত্যিটা বলে যে তার মা বাবা নেই, সে অনাথ। জিমিন আর সুগা নিজেদের সত্যটা জেনে দুজন দুজনকে ভালোবাসে। আর এরকম করে আস্তে আস্তে জিমিনের সাথে সুগা তাদের শহর সোলে চলে আসে, আর এখানে একটা পার্ট টাইম জব করতে লাগে। জিমিন আর সুগারের সম্পর্কটা একমাত্র তেই জানতো। একদিন সবাই এই সুগা জিমিনের সম্পর্কটা জেনে যায়, আর তাদের বিয়ে ঠিক করে, কারণ সুগা খুব ভালো ছেলে ছিল আর শান্ত, তার জন্য। আর তারপরে একদিন সুগা আর জিমিন যখন একা কথা বলতে একটা ক্যাফেতে যায়, তখন হঠাৎ ওখানে অনেক সন্ত্রাসীরা এসে গোলাবারি শুরু করে। আর তখন মাফিয়া কুইন কিম জিমিন, কিম সোবিনের একমাত্র বড় মেয়ে, তাই তো? মাফিয়া ওয়ার্ল্ডে বাবা মেয়ে মিলে রাজত্ব করে। ঘরে একটা ছোট বোন আর মা থাকে। একটা অনাথ তিন ছেলেকে ভালোবাসেন আর বিয়ে ঠিক হয়েছে, কি তাই তো? আর মনে হয় আপনার বিয়েটা করা হবে না, কারণ আজকে আপনার শেষ দিন। আপনি আমাকে নিঃস্ব করতে চেয়েছিলেন, তাই না? নে এবার মর। তোকে কতদিন ধরে মারার সুযোগ খুঁজছি বলতো, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগবে, যেটা হলো যে তোর সাথে তোর এই হবু বরটাও মারা যাবে। ইস, কত যে কষ্ট হচ্ছে না, কি করবো বল? তোকে মেরে যদি তোর এই বরটাকে ফেলে থুই, তাহলে আমার পথের কাঁটা তো সরবে না, তার জন্য তোর বরটাকেও মারতে হবে। তো বাই বাই, এই মেরে একবারে ভুনে দে। তারপরে পার্ক বুগমের লোকেরা জিমিন আর সুগাকে গুলি করে মেরে দেয়, আর ওখান থেকে চলে যায়। আর কেউ জানতেও পারে না যে জিমিন আর সুগাকে কে মেরেছে। এই খবরটা যখন তেয়ের কানে যায়, তেয়ে তখন মরিয়া হয়ে ওঠে যে তার দিদি আর দিদির প্রেমিকের
মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, কে মেরেছে সেটা খোঁজার জন্য। আর সেই জন্যই তে মাফিয়া কুইনের পদে আসে আর মাফিয়া জগতের কুইন হয়ে যায়। আর আজকে সেই দিন, আজকে পার্ক বোগমকে এই 5 বছর ধরে খোঁজার পরে তে পেয়েছে। আজকে তার শেষ দিন তের আছে। তে আজকে জাঙ্কুককে উপেক্ষা করে নিজের ইমোশন কন্ট্রোল করে পার্ক বুগমের সাথে লড়াই করতে চলে যায়। আর জাঙ্কুক এসব কথা শুনে অবাক হয়ে যায় আর নিজের ওপরে গিল্টি ফিল করতে থাকে। পার্ক বোগম, তুই আমার দিদি জিমিন আর জামাইবাবু সুগাকে মেরেছিলি। আজ তোর শেষ দিন। এই 5 বছর ধরে আমি যে প্রফেশনটাকে ঘৃণা করে এসেছি, সেই প্রফেশনে তোকে খোঁজার জন্য এত বছর ধরে আমি নিজেকে তৈরি করেছি, শুধু তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আজই তোর শেষ দিন। আর কোনো দিনও কোনো বোন নিজের দিদিকে হারাবে না। কোনো দিনও কোনো মা নিজের বড় মেয়েকে আর বাবাও নিজের বড় মেয়েকে হারাবে না। কোনো দিনও কোনো পরিবারের লোক নিজের পরিবারের লোককে হারাবে না। তোর আজকে শেষ দিন আর তোর মৃত্যু আমার হাতে। তুই ঠিক যেরকম ভাবে আমার দিদিকে মেরেছিলি আর জামাইবাবুকে মেরেছিলি, ঠিক সেই রকম ভাবেই তোকে মারবো আজকে। কাই, সুহ, তোরা ওকে ধর। ম্যাম, আপনার কোনো চিন্তা নেই, আমরা ওদের সব বডিগার্ডদেরকে ঠিকানায় লাগিয়ে দিয়েছি। এবার আপনি আপনার কাজটা ঠিক মতো করে নিন, আর কোনো সমস্যা নেই আপনার। তারপর তে পার্ক বুগমকে ঠিক সেরকম করেই মারে যেরকম করে জিমিনকে আর সুগাকে পার্ক বুগম মেরেছিল। দিদি, সুগাদা, তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পেরেছি। আজকে তোমরা মুক্ত হলে। আজকে আর তোমাদের এই অভিশপ্ত আত্মার মতো প্রশান্তির নিঃশ্বাস ছাড়া ঘুরে বেড়াতে হবে না। তোমরা মুক্তি পাবে এবার। তোমাদের খুনি আজকে প্রাপ্য সাজা পেয়েছে। আমি পেরেছি দিদি, আমি পেরেছি। থ্যাঙ্কস বলো, আজকে তোর জন্য আমাদের শান্তি পেলাম, আমরা আমাদের আত্মা শান্তি পেলাম। সুখে থাক সারা জীবনের মতো। বাই বাই। আজকে সব কিছু শেষ হলো। তে নিজের মাফিয়া জীবন থেকে মুক্তি পেল। সুগা আর জিমিনের আত্মার শান্তি হলো। পার্ক বোগমের মৃত্যু হলো। তারপর এসব কিছু শেষ করার পর তে বাড়ি গিয়ে দেখে জাংকুক তের জন্য এখনো ওয়েট করছে। আর জাংকুক বলে তে কিছু বলতে যাবে, তখনই সোবিন বলে, হ্যাঁ রে মা, ছেলেটাকে আর অপেক্ষা করাস না। এবার তো তোর মাফিয়ার জীবনও শেষ। এবার অন্তত ছেলেটাকে আপন করে নে। ও আর ওরকম কিছু করবে না। ও নিজের ভুলটা বুঝেছে। প্লিজ মা, একবার সুযোগ দে। আমি জানি যে তুই সব কিছু ভেবে চিন্তে করিস, তাহলে পরে আর একবার দে না সুযোগ, অন্তত আমাদের জন্য। এবার যদি ও কিছু করে তাহলে পরে না হয় ছেড়ে দিস সারা জীবনের জন্য, প্লিজ। হ্যাঁ মাতে, আমিও চাই যে জাঙ্গুকে তুই আরেকবার সুযোগ দে। ছেলেটা এত খারাপ নয়, আর তুই তো ছেলেটাকে ভালোবাসিস বল। আরেকবার সুযোগ দিতে তো সমস্যা নেই, প্লিজ। ও আর এরকম ভুল করবে না। এই যে ভীতু বল, এবার কি এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন আমার সাথে আমাদের বাড়িতে? এবার যদি না যান তাহলে আপনাকে এখানেই রেখে আমি চলে যাব।
বাবা, আমি আসছি। এই ভিতুবর যদি যেতে চায় তাহলে পরে আমার পেছনে পেছনে যেন চলে আসে তাড়াতাড়ি। আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমি এমনিতেও খুব টায়ার্ড আছি। সত্যি বলছো মাফিয়া বাবা, তুমি আমার সাথে যাবে? শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমি গেলাম। না তো এবার আমাকে যদি ছেড়ে চলে যায় আমি আর বাঁচতে পারবো না। আমি গেলাম, টাটা টাটা টাটা। তারপর জাংকুক আর তে জাংকুকদের বাড়ি চলে যায়, আর জাংকুক জিন আর আরেককে সব কিছু খুলে বলে, আর তাদের হ্যাপি ফ্যামিলি আবার একজোট হয়ে যায়। আর তারপর রাত্রেবেলাতে বলছি বউ, তুমি তো এখন আর মাফিয়া নেই, তাহলে পরে কি আমরা এখন সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? হ্যাঁ আমার ভিতুবর, এখন থেকে আমরা সাধারণ দম্পতির মতনই থাকবো, নর্মাল ভাবে, আর কোনো ঝুট ঝামেলা নেই। বউ, এখনকার ভিতুবর বলো না, আমি এতটাও ভীতু না। হ্যাঁ, তোমার মাফিয়া কুইন ওই রুড দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তাই বলে এখন আর ভয় পাই না তোমাকে। তাই এখন আর ভীতু বলবো না, এখন আর ভয় পাও না বুঝি? তাহলে আরেকবার আমি আমার মাফিয়া কুইন রূপে আসবো? না 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 না, আমি এখনো ভয় পাই, সারা জীবন ভয় পেয়ে যাবো। প্লিজ তুমি মাফিয়া কুইন রূপে এসো না, তাহলেই হবে। বলছি এবার কি আমরা আমাদের বেবির জন্য কিছু ভাবতে পারি? হ্যাঁ, ভাবাই যায় যদি তুমি ভাবতে চাও। আমি কখন মানা করলাম? তার মানে তুমি কি রাজি আছো? তার মানে আমরা কি শুরু করতে পারি সবকিছু এখন? হ্যাঁ রে আমার বুকারাম বর, আমি রাজি আছি, তুমি শুরু করতে পারো। তারপরে আর কি তাদের মধ্যে শুরু হয়ে যায় ভালোবাসা আদান প্রদান। তারা ভেসে যায় এক সুখের সাগরে, দুজন দুজনের ভালোবাসায় বিভোর হয়ে যায়। তে জাংকুককে আর জাংকুক তেকে অঢেল ভালোবাসে। বউ আর ভিতু বরের একটা পিচ্ছি পাড়া কিউট পাড়া ছেলে হয়, তার নাম রাখে তেকুক। আর তেকুকের এখন 3 বছর বয়স, আর সে খুবই দুষ্টু, নিজের মা বাবাকে খুবই জ্বালায়। আর এরকমভাবে দেখতে দেখতে সুখে শান্তিতে তেকুকের জীবন কাটতে থাকে। আমাদের মাফিয়া বউ আর ভিতুবরের গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমার লাইক, সেটা তোমরা কমেন্ট করে বলো। আর সবাই একটা করে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা করেছো সাবস্ক্রাইব তাদের থ্যাংক ইউ, যারা করেনি তারা তাড়াতাড়ি করে নাও। আরও নতুন নতুন গল্প আসতে চলেছে। আর এই ওয়ান শটটা একটু দেরিতে দেওয়ার জন্য সরি, আর একটু বেশি বড় দেওয়ার জন্য সরি। এটা 1 শট করতে চেয়েছিলাম, 2 শট হয়ে গেছে, আর 2 শটটাও এত দেরি দিলাম বলে আরও সরি। আর আমাকে এরকম করেই সাপোর্ট করে যেও, যেন আমাদের ফ্যামিলিটা আরও বড় হয়। আর যারা সাপোর্ট করছো প্রথম থেকে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এত দূর দেখার জন্য আরও থ্যাংক ইউ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। টেক লাভ, সারাঙ্গি, বাই বাই।